ক্লাসটা শুরু করি। শুরুতে আপনাদের যে জিনিসটাতে সমস্যা হয় মোস্টলি, সেটা হচ্ছে যে আপনাদের লোডিং ইফেক্ট। মানে যখন আউটপুট থাকে তখন আসলে কি করতে হবে, এই জিনিসটাতে আপনাদের অনেক টাইমে ডিফিকাল্টি ফেস করেন। তো এটা আমি একটু শুরুতে আরেকবার দেখাই দিই। এরপর হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করে দিব, প্লাস আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেগুলো সলভ করে দিব। আচ্ছা, নর্মালি আমরা যখন হচ্ছে ডিলে মডেল করছি, তাই না? তো ডিলে মডেল করার টাইমে আসলে কি করে, ধর আপনার একটা ন্যান্ড গেট ছিল, সেটা টু ইনপুট ন্যান্ড গেট। তো এই টু ইনপুট ন্যান্ড গেটের যখন আপনারা হচ্ছে কি করছেন, আরসি মডেল করছেন, তখন একটা ইনপুট ক্যাপাসিটেন্স পাইছেন, একটা আউটপুট ক্যাপাসিটেন্স পেয়েছেন। যদি আমাদের টু ইনপুট ন্যান্ড গেট হয়, ইন দ্যাট কেস আমাদের কি হয় যে আমাদের সবই আসলে টু আসে। তো তাহলে আমাদের হচ্ছে আউটপুটে কত আসবে, আউটপুটে আসবে সিক্স, সিক্স সি। আর ইনপুটে আসবে আপনার হচ্ছে ফোর সি। তো আপনার হচ্ছে আউটপুট ক্যাপাসিট্যান্স আসবে হচ্ছে সিক্স সি, ইনপুট ক্যাপাসিট্যান্স আসবে হচ্ছে ফোর সি। তো আপনার যেটা হয় যে আমার এখানে যেটা আসতেছে আউটপুট ক্যাপাসিট্যান্স, সেটা কি আমার এখানে একটা ভ্যালু থাকতেছে, এটাকে আমরা বলতেছি সি আউট, ধরেন এটা আমার যাই আসুক না কেন। তো আমার এখানে একটা আউটপুট ক্যাপাসিট্যান্স থাকে, এটা হচ্ছে সি আউট। আর এই যে ইনপুট পিন গুলা থাকে, সেই ইনপুট পিন গুলাতে কি থাকে, আমার ইনপুট ক্যাপাসিট্যান্স থাকে। সো বেসিক্যালি আমার প্রত্যেকটা ইনপুট ক্যাপাসিট্যান্স, মানে প্রত্যেকটা পিনের কিন্তু ইনপুট ক্যাপাসিট্যান্স আসলে সেমই হয়। তো আমার হচ্ছে এখান থেকে আপনি ধরেন একটা ইনপুট ক্যাপাসিট্যান্স আছে, এখানে একটা ইনপুট ক্যাপাসিট্যান্স আছে। সো নর্মালি আমরা শুরুতে যখন আরসি মডেল করছি, আমরা শুধু এই সি আউটটাকে নিয়ে ডিল করছি, শুধু এই সি আউটটাকে নিয়ে ডিল করছি। বাট এখন চিন্তা করেন যে আপনার এই ন্যান্ড গেটটা বা এন্ড গেটটা যাই হোক না কেন, সেটা কি করতেছে, আপনার আরো, ধরেন আপনার আরো একটা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে। আর একটা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে মানে কি, যে এটার যে আউটপুটটা, এই ন্যান্ড গেটের যে আউটপুটটা, সেটা আর একটা ন্যান্ড গেটের ইনপুটে যাচ্ছে। এখন আসলে কি হবে, এই ন্যান্ড গেটের আউটপুটে একটা ক্যাপাসিটর আছে, ইনপুট পিন দুটাতে দুটা ক্যাপাসিটর আছে। পরের যে ন্যান্ড গেটটা আছে সেটারও কি আছে, আমার ইনপুট পিন দুইটাতে দুইটা ক্যাপাসিটর আছে, এবং আপনার আউটপুট পিনে একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে। তো এখন আপনি যদি এই যে ফার্স্ট ন্যান্ড গেটটা আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ন্যান্ড গেট ধরলাম, এটা আমাদের সেকেন্ড ন্যান্ড। তাহলে এই যে ফার্স্ট ন্যান্ড গেটটার আউটপুট ক্যাপাসিট্যান্স যদি এখন চিন্তা করেন, এই ফার্স্ট ন্যান্ড গেটের যে আউটপুট লো মানে নোড, সেটাকে আমরা ধরছি ওয়াই। এই ওয়াই নোডে কিন্তু শুধুমাত্র এই ন্যান্ড গেটের আউটপুট ক্যাপাসিট্যান্স এখন আর নাই। এই ওয়াই নোড লোডের সাথে কি আছে, আমার এই সি আউটটা আছে, প্লাস কি আমার এই সি ইনটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে। আপনার যে ফার্স্ট ন্যান্ড গেটের যে আউটপুট নোডটা, সেই আউটপুট নোডে এখন কি আছে, আপনার এই ন্যান্ড গেটের নিজের যে ক্যাপাসিটরটা আছে সেটা তো আছেই, সাথে আপনার এই ন্যান্ড গেটটা কি করতেছে, আর একটা ন্যান্ড গেটের ইনপুটে গেছে। তো সেই ন্যান্ড গেটের যে ইনপুট ক্যাপাসিটেন্সটা, সেটা এখন কি হয়ে গেছে, এই ওয়াই নোডের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এখন যদি আপনি ওয়াই নোডের টোটাল ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করেন, তখন সেটা কত চলে আসবে, সি আউট প্লাস সি ইন, সি আউট প্লাস সি ইন। ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে লোডিং ইফেক্ট, এটাকে আমরা বলতেছি লোডিং ইফেক্ট। যে যখন আমাদের একটা আউটপুট, জাস্ট আমরা নর্মালি ক্লাসে কি করছিলাম, জাস্ট একটা প্লেন ইনভার্টার করছিলাম, একটা প্লেন ন্যান্ড গেট করছিলাম, যেটা কি করতেছিল না, অন্য কোনো গেটকে ড্রাইভ করতেছিল না। তো ওর ভিতর কি ছিল, শুধু ওর যে নিজের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স সেটাই ছিল, নিজের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স বা আউটপুট ক্যাপাসিটেন্স যেটা সেটাই ছিল। বাট যখনই এই ন্যান্ড গেটটা বা যে গেটে লজিক গেটস হোক না কেন, এটা অন্য একটা গেটকে ড্রাইভ করবে, তখন কিন্তু আপনার আউটপুট নোডে শুধু ওর আউটপুট ক্যাপাসিটেন্সটা থাকবে না, ওই গেটের ইনপুট ক্যাপাসিটেন্সটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। সো এটাকে কি বলা হচ্ছে, আমাদের লোডিং এফেক্ট। এখন ধরেন একটা ন্যান্ড গেটকে ড্রাইভ করছে, সো এই জন্য আপনার একটা ইনপুট ক্যাপাসিটেন্স অ্যাড হয়েছে। যদি এরকম ধরেন অনেকগুলা ন্যান্ড গেটকে ড্রাইভ করে, মানে আমার একটা ন্যান্ড গেট কি করলো, আপনার হচ্ছে অনেকগুলা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, এখান থেকে ধরেন এরকম প্যারালালি অনেকগুলা ন্যান্ড গেট যাচ্ছে। ঠিক আছে, এরকম ধরেন আরো অনেকগুলা ন্যান্ড গেটকে সে ড্রাইভ করতেছে। সো প্রত্যেকটা ন্যান্ড গেটকে যে ড্রাইভ করবে, যতগুলা ন্যান্ড গেটকে সে ড্রাইভ করবে, ততগুলা ইনপুট ক্যাপাসিটেন্স আপনার অ্যাড হয়ে যাবে না? কারণ এগুলা প্রত্যেকটার সাথেই কি আছে, একটা করে আপনার ইনপুট ক্যাপাসিটেন্স কিন্তু আছে। আমার প্রত্যেকটা ন্যান্ড গেটের কি থাকবে, ইনপুটে একটা ক্যাপাসিটর থাকবে, আউটপুটে ক্যাপাসিটর থাকবে। ইনপুটে একটা না, যতগুলা ইনপুট ততগুলা ক্যাপাসিটর, প্রত্যেকটা ইনপুট, বাট আপনার আউটপুট তো একটা ইনপুট পেলেই কানেক্টেড হবে। So এখানে একটা সিন থাকবে, এখানেও একটা সিন থাকবে। তো আপনার যতগুলা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, তাহলে তত সংখ্যক সিন কি হয়ে যাবে আপনার, অ্যাড হয়ে যাবে।
সো ধরেন আপনার একটা ন্যান্ড গেট এইচটা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, তাহলে আপনার এটার আউটপুটে কি থাকতেছে, ওর নিজের যে আউটপুট ক্যাপাসিটেন্স বা সি আউট এটা তো থাকতেছেই, সাথে এই যে এইচটা ন্যান্ড গেট কে সে ড্রাইভ করতেছে, প্রত্যেকটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স কত, সি ইন। সো এইচটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স কত হবে, এইচ ইন্টু সি ইন। সো আপনার আউটপুটে টোটাল এই সি আউট প্লাস এইচ ইন্টু সি ইন এই পরিমাণ ক্যাপাসিটেন্স চলে আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লোডিং ইফেক্ট, যে আমার আউটপুটটা কোথায় কানেক্টেড বা লোড হিসাবে কি কানেক্টেড আছে সেটা। সো আমরা এই এইচটাকে বেসিক্যালি লোড, নাম্বার অফ লোডস বা হচ্ছে ফ্যান আউটও বলে থাকি, নাম্বার অফ লোডস বা ফ্যান আউট। সো ফ্যান আউট মানে কি, ফ্যান আউট মানে হচ্ছে যে আপনার কতগুলা সার্কিটকে সে ড্রাইভ করতেছে। এখন ধরেন আপনার একটা 3 ইনপুট ন্যান্ড গেট যদি আমরা চিন্তা করি, একটা 3 ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের কি হবে, যে আমার এখানে 3টা এনমস সিরিজে থাকবে, 3টা এনমস হচ্ছে সিরিজে থাকবে, আর হচ্ছে আমার এদিকে উপরে হচ্ছে আমার 3টা পিমস থাকবে প্যারালালে, 3টা পিমস থাকবে প্যারালালে। এটা যদি এখন আমরা চিন্তা করি, তাহলে আপনার এখানে হচ্ছে ভিডিডি, এগুলো তো আমার হচ্ছে এ বি সি লিখে দিলাম, জাস্ট আমি এ বি সি, এখানেও আমার এ সি। সো এখানে আমরা যদি হচ্ছে আরসি মডেল করি, যদি আমাদের চিন্তা করি যে আমরা আমাদের রাইজিং ডিলে ফলিং ডিলে ইকুয়াল হোক, বা রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্সটা ইকুয়াল হোক, এবং সেটা ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হোক আর হোক, তাহলে আসলে আমাদের এনমস গুলো কত আসবে, 3 আসবে। 3টা যেহেতু সিরিজে আছে, আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, 3R/K। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি কি হয়, 3R/K এর ভ্যালু আর হইতে হবে, সো আর এর ভ্যালু হইতে হবে 3। আর এদিকে আমাদের পিমস নেটওয়ার্কের আমার ওর্স কেস কোনটা, ওর্স কেস হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে, কারণ যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে আসবে 2R/K, দুইটা অ্যাক্টিভ থাকলে আসবে R/2K, তিনটা অ্যাক্টিভ থাকলে আসবে 2R/3K। সো এর ভিতরে আমার সব থেকে লার্জেস্ট কোনটা, 2R/K। সো 2R/K এর ভ্যালু যদি আর হইতে হয়, তাহলে আমার কে এর ভ্যালু হতে হবে হচ্ছে 2, তাই না? তো সেই হিসাবে আমার এখানে প্রত্যেকটা আসবে 2। সেটা আরসি মডেল করলে আপনার ওভারঅল ইনপুট ক্যাপাসিট্যান্স আসবে 5, কারণ যেহেতু আমার এখানে 2 আছে, সো প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু আসবে 2C করে। আর এটাতে আছে 3, সো আসবে হচ্ছে 5C। তো আপনার ইনপুট ক্যাপাসিট্যান্স আসবে হচ্ছে 5C করে, ইনপুট ক্যাপাসিট্যান্স আসবে 5C। আর এখানে লোডে কত আসবে, লোডে আসবে হচ্ছে আপনার এখানে যে 2 2 2 তিনটা 6, আর এখানে একটা 3 মিলে এখানে আপনার 9C আসবে। ঠিক আছে, এটা আমি ডিটেলসে করাচ্ছি না, জাস্ট বলতেছি, জাস্ট লোডিং ইফেক্টটা এক্সপ্লেন করার জন্য। সো আমার এটার ক্ষেত্রে ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5C, আমার একটা 3 ইনপুট ন্যান্ড গেট যেটা রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স যদি ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হয়, ইন দ্যাট কেস আপনার ইনপুট ক্যাপাসিটেন্স আসতেছে 5C, আর আউটপুট ক্যাপাসিটেন্স আসতেছে 9C। এখন এটা যদি এখন এইচটা কি করে, ন্যান্ড গেটকে ড্রাইভ করে, এটা যদি এখন এইচটা ন্যান্ড গেটকে ড্রাইভ করে, এটা 9C কখন থাকবে, যখন এটার আউটপুটটা কোথাও কানেক্টেড না, আউটপুটটা যদি জাস্ট ফ্লোটিং থাকে, এই আউটপুটটা এই ন্যান্ড গেটটা যদি আর কোনো গেটকে ড্রাইভ না করে, মানে এইটার আউটপুট যদি অন্য কোনো ন্যান্ড গেটের ইনপুটে না যায়, সেক্ষেত্রে আপনার লোড ক্যাপাসিটেন্স বা আউটপুট ক্যাপাসিটেন্স 9C থাকবে। বাট এখন যদি আমি বলি যে ফ্যান আউট হচ্ছে এইচ, এই ন্যান্ড গেটটার ফ্যান আউট হচ্ছে এইচ, তাহলে কি ইন্ডিকেট করতেছে, এই ন্যান্ড গেটটা আরো এইচটা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, আরো এইচটা ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে। তো ও যদি আরো এইচটা ন্যান্ড গেটকে ড্রাইভ করে, যেগুলোর প্রত্যেকটার ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5C, তাহলে আপনার মানে একটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স কত, 5C। তাহলে এইচটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স কত আসবে, 5 × 8C। তো এই 5 × 8C টা কি হবে, এইটার সাথে অ্যাড হয়ে যাবে। তো আপনার ওভারঅল ক্যাপাসিটেন্স আসবে 9C + 5 × 8C। এখন আমরা যখন এলমোর ডিলে মডেল করি, তখন আমরা অলওয়েজ এই লোডিং ইফেক্টটা বা ফ্যান আউটটাকে কনসিডার করব। ঠিক আছে, যদি কিছু না বলেও দেওয়া থাকে যে ফ্যান আউট কয়টা, স্টিল আমরা ধরে নিব যে ফ্যান আউট এইচ, ধরে নিয়ে আমরা এভাবে এই জিনিসটাকে অ্যাড করব। আর যদি আপনাকে কোশ্চেনে পার্টিকুলারলি বলেই দেয় যে ফ্যান আউট এত, তখন তো আপনি সেই অনুযায়ী অ্যাড করবেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন এটাতে যেটা ভুল হয় সেটা হচ্ছে যে লোডে, আপনার ধরেন আপনাকে ডিজাইন করতে বলা হলো একটা ন্যান্ড গেট, বাট লোডে ন্যান্ড গেট নাই, আপনাকে বলা হলো যে এই ন্যান্ড গেটটা আর একটা ইনভার্টারকে লোড ড্রাইভ করতেছে, এই ন্যান্ড গেটটার আউটপুটটা কি করতেছে, আর একটা ইনভার্টারের ইনপুটে গেছে, তখন কি আপনার লোডিং ইফেক্ট হিসেবে 5 HC আসবে? আসবে না। তো 5 HCও আসবে না, 5Cও আসবে না,
কারণ এই 5C তো আমার ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স। আমার এই আউটপুটটা যদি ন্যান্ড গেটের ইনপুটে নাই যায়, আমার ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স কেন অ্যাড হবে? আমার এই আউটপুটটা যদি একটা নর গেটের ইনপুটে যায়, তাহলে এখানে আমার এই যে এক্সট্রা ক্যাপাসিটেন্স যেটা অ্যাড হবে সেটা কি হবে? একটা নর গেটের ইনপুট ক্যাপাসিটেন্স। বুঝে গেছে? তো আপনার যদি এখানে ন্যান্ড গেট যদি আপনাকে নাই বলে দেয় যে ন্যান্ড গেট কে ড্রাইভ করতেছে, তখন আপনি কি ন্যান্ড গেট ধরবেন? অবশ্যই ধরবেন না। আপনাকে যে গেট ড্রাইভ করতেছে বলা হচ্ছে সেই গেটে আপনার হচ্ছে ইনপুট ক্যাপাসিটেন্সটাকে এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন সবাই? Yes, ma'am. আচ্ছা, ওই ক্ষেত্রে হ্যাঁ, যে ইনভার্টার যেটা আমরা এখন ইউজ করছি ওটার হচ্ছে ইনপুট ক্যাপাসিটেন্সটা বের করার জন্য আমরা কি এটা কি মনে রাখবো, নাকি হচ্ছে পুরো ইনভার্টারটা আরেকবার করে দেন হচ্ছে বের করে দেন বসাবো? করতে হবে, প্রসেসটা করতে হবে। মনে করতে হবে না? কিভাবে রাখবেন বলেন? মনে মুখস্থ রাখলে আপনি একটা আননোন ভ্যালু বসাই দিতে তো হবে না, এটা করতে হবে। আচ্ছা। বাট আরসি মডেল করতে তো আসলে আপনাদের এখন বেশি টাইম লাগার কথা না, এটা আসলে প্র্যাকটিস করতে করতে তো অনেক ফাস্ট করে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখন একটা হচ্ছে এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা দেখার আগে যে আরেকটা জিনিস বলে নেই, যে আপনাদের আরেকটা কমন যেটা মিস্টেক হয় সেটা হচ্ছে যখন আপনারা ওভারঅল ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করেন। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে মানে এই, আচ্ছা এই ন্যান্ড গেটটাতেই আসি, আমি চাই এই ন্যান্ড গেটটাতে আপনার দেখেন প্রত্যেকটা এনমস এর জন্য আপনার সাইজিং কত আসছে? 3। পিমস এর জন্য সাইজিং কত আসছে? 2। ঠিক আছে, তাহলে ধরেন আমি এখন বললাম যে আপনার যে ইউনিট ট্রানজিস্টর, এই ইউনিট ট্রানজিস্টরের উইথ হচ্ছে 60 মাইক্রোমিটার। ওকে, আমি বলে দিলাম যে ইউনিট ট্রানজিস্টরের উইথটা হচ্ছে 60 মাইক্রোমিটার। তাহলে সে অনুযায়ী আপনি কি করবেন, যে আমার প্রত্যেকটা এই সার্কিটে যে এনমস গুলো আছে, এনমস এর জন্য যে উইথটা WN সেটা কত হবে? 180 মাইক্রোমিটার। ওকে, এটা বের হইলো যে আচ্ছা এনমস এর লেন্থ উইথ হচ্ছে 180 মাইক্রোমিটার। এখন নর্মালি ক্যাপাসিটেন্সের ভ্যালু যেটা দেওয়া থাকে, ক্যাপাসিটেন্সটা দেওয়া থাকে আপনার হচ্ছে পার মাইক্রোমিটারে। ধরেন আপনাকে আমি সির ভ্যালু বললাম যে 1.2 পিকো ফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, সির ভ্যালু আমি বললাম 1.2 পিকো ফ্যারাড পার মাইক্রোমিটার। সো বেসিক্যালি এটা কি পার মাইক্রোমিটারে যেহেতু আসছে, এটাকে যদি আমার ফ্যারাডে নিতে হয়, এর সাথে কি করতে হবে? আমার উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। So, এটা আমার পার ইউনিট উইথে কতটুকু ক্যাপাসিটার আছে। তো আপনি যদি টোটাল ক্যাপাসিটার বের করতে চান, তখন আপনার কি করতে হবে? উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আপনি বের করতে চাচ্ছেন এন মস এর ক্যাপাসিটার। এন মস এর ক্যাপাসিটার যদি দেখেন, এন মস এর প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে? 3C আসবে না? এখানে কত আছে? 3 আছে। তো এন মস এর ক্যাপাসিটেন্সের ভ্যালু আসলে কত আসবে? 3C আসবে। আচ্ছা, এখন এই 3C যখন বের করবেন তখন আপনি কি করবেন? 3 ইন্টু 1.2 পিকোফ্যারাড পার মাইক্রোমিটার, সাথে আপনার কি করতে হবে? উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? এটা তো মাইক্রোমিটারে আছে, আমার তো মাইক্রোমিটারে তো রাখা যাবে না, আমার তো ওভারঅল ক্যাপাসিটেন্স বের করতে হবে। আপনি যদি ডিলে বের করতে চান, ডিলে বের করার জন্য তো আমার R/C লাগবে, যেখানে C তো আমার টোটাল ক্যাপাসিটেন্স, নট পার ইউনিট লেন্থের ক্যাপাসিটেন্স। পার মাইক্রোমিটার মানে কি? এখানে তো আমার লেন্থ দিয়ে ডিভাইড করা আছে, তো আমার উইথটা মাল্টিপ্লাই করতে হবে। এখন উইথটা মাল্টিপ্লাই করতে হবে, এটা তো বুঝলেন। এখন বলেন যে উইথ হিসাবে কত মাল্টিপ্লাই করবেন, 60 নাকি 180? ম্যাম, যেহেতু CN আছে তো আমরা 180টাই করবো না, আপডেটেডটা নাকি? আচ্ছা, এই যে এই কমন মিস্টেকটাই আপনারা সবাই করেন। আচ্ছা, এই যে এখানে আমি CN এর ভ্যালু 3C লিখছি, এটা কেন লিখছি বলেন? আচ্ছা, ওইটা তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে মানে কে এর হিসাবটা একবার হয়ে গেছে এখানে। আপনার কে তো অলরেডি ইনক্লুড করে ফেলছেন না, আপনার হুম। অ্যাসপেক্ট রেশিও 3। এই অ্যাসপেক্ট রেশিও 3 মানে কি? যে আপনার এখানকার যে উইথটা সেটা ইউনিট ট্রানজিস্টরের উইথের 3 গুণ, এবং যেহেতু এটার উইথটা ইউনিট ট্রানজিস্টরের উইথের 3 গুণ হচ্ছে, এই জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালুটাও কত আসতেছে? 3C হচ্ছে, তাই না? এই 3টাই কি করতেছে? অলরেডি উইথ যে আপনার 3 গুণ করছেন সেটা কি অ্যাকাউন্ট করে ফেলছেন না? ইয়েস ম্যাম। বুঝাতে পারছি? তো এখানে কিন্তু আর 180 হবে না, এখানে কি আসবে? 60 আসবে। বা অন্যভাবে মনে রাখতে পারেন যে এখানে যে এই সিটা, এই সি কে আমরা কিভাবে ডিফাইন করছিলাম বলে? ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স না? আমরা ফার্স্ট ক্লাসে কি করছিলাম? ইউনিট ট্রানজিস্টরের যে রেজিস্ট্যান্স সেটাকে আর হিসাবে ডিফাইন করছি, আর ইউনিট ট্রানজিস্টরের যে ক্যাপাসিটেন্স সেটাকে আমরা কি করছি? সি হিসাবে ডিফাইন করছি। তো এই সি তো আমার ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স, এই সি তো আপনার এই এই এনমস এর ক্যাপাসিটেন্স না।
তো আপনার কি করতে হবে, ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স বের করার টাইমে আপনি কি করবেন, পার ইউনিট লেন্থের ক্যাপাসিটেন্সের সাথে আপনি কি দিয়ে মাল্টিপ্লাই করবেন, ইউনিট ট্রানজিস্টরের উইথ দিয়ে তো মাল্টিপ্লাই করবেন। বাকি অ্যাসপেক্ট রেশিও বা উইথ চেঞ্জের কারণে যেটা আসতেছে সেটা তো আমার এখানেই ফ্যাক্টর হিসাবে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনার অ্যাসপেক্ট রেশিও যদি কে হয়, আপনার ক্যাপাসিটেন্স কত হয়, কেসি, যেখানে এই সি ইন্ডিকেট করে কি আপনার ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। সো বেসিক্যালি আপনার কে তো কে এর মতো থাকবে, এই সি এর ভ্যালু যখন লিখবেন তখন আপনার কি করতে হবে, ইউনিট ট্রানজিস্টরের উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আপনাদের কমন মিস্টেক যেটা হয়, আপনারা শুরুতে কে দিয়ে মাল্টিপ্লাই করেন, আবার উইথের জায়গায় ইউনিট ট্রানজিস্টরের উইথ দিয়ে মাল্টিপ্লাই না করে অ্যাকচুয়াল উইথ দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেন। অ্যাকচুয়াল উইথ দিয়ে মাল্টিপ্লাই করলে তো আপনি অ্যাকচুয়াল ক্যাপাসিটেন্স পেয়ে যাচ্ছেন। আমরা তো এই সি দিয়ে কি ইন্ডিকেট করি, এই সি দিয়ে ইন্ডিকেট করি ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। সি তো আমার টোটাল ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স, আর টোটাল ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স তো কেসি। এসি তো ইন্ডিকেট করে ইউনিক ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। তো ইউনিট ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স যখন বের করবেন তখন তো মাল্টিপ্লাই আপনাকে কি করতে হবে, ইউনিট ট্রানজিস্টরের উইথ দিয়েই করতে হবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন এটা? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা প্রিভিয়াস ফাইনালের কোশ্চেনটা একটু সলভ করি। এটা করলে আই গেস আপনাদের বাকি কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা প্রিভিয়াস ফাইনালের ডিলের কোশ্চেন ছিল। তো এখানে দেখেন কি বলছে যে আমাদের হচ্ছে এখানে তিনটা টেম্পারেচার সেন্সর আছে, মানে অনেক কিছু আছে, এগুলো আসলে জাস্ট এক্সট্রা ইনফরমেশন। এখানে জাস্ট বলা হয়েছে যে আপনার তিনটা টেম্পারেচার সেন্সর আছে, যাদের দুইটা আউটপুট অবভিয়াসলি হাই আর লো। আপনার যদি এলইডি অন থাকে তাহলে হাই, এলইডি অফ থাকলে হচ্ছে লো। আচ্ছা, এরপরে বলছে যে তিনটা সেন্সর যদি একই সাথে বন্ধ হয়ে যায়, তিনটা সেন্সর যদি একই সাথে বন্ধ হয় তখন আপনার একটা অ্যালার্ম বাজাইতে হবে, ঠিক আছে। আর যদি অ্যাটলিস্ট একটা সেন্সর যদি থাকে, যদি একটা সেন্সরও থাকে, তখন আপনার কি করতে হবে, আপনার হচ্ছে মানে টেম্পারেচার ডাটা তাহলে সে হচ্ছে মানে কারেক্টলি সে হচ্ছে দিচ্ছে। তো আপনার জাস্ট অ্যালার্ম ট্রিগার করতে হবে কখন, যখন তিনটা সেন্সরই সাইমালটেনিয়াসলি অফ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো বেসিক্যালি আপনার এটা মানে যদি তিনটা ডিভাইসে যদি সাইমালটেনিয়াসলি অফ হয়ে যায় তখন অ্যালার্ম বাজাইতে হবে। অথবা এইখানে কি করতে হবে, এই দেখেন কন্ডিশন দেওয়া আছে যে ট্রিগার্স অ্যান অ্যালার্ম যখন অল থ্রি এলইডিস আর লো, আদারওয়াইজ ডাজ নাথিং, ঠিক আছে। বোঝা গেছে? সো বেসিক্যালি কোশ্চেন আপনাকে কি বলা হয়েছে, যখন তিনটা এলইডি লো তখন আপনার কি করতে হবে, অ্যালার্ম বাজাইতে হবে। বাকি গেছে আপনার আউটপুট জিরো, বাকি গেছে আউটপুট জিরো মানে বাকি গেছে আপনার অ্যালার্ম বাজাইতে হবে না। তো জাস্ট যখন আপনার তিনটা ইনপুট জিরো মানে জাস্ট জিরো জিরো জিরো, আপনার এবিসি তিনটা আছে, এই পার্টিকুলার কম্বিনেশনে জিরো জিরো জিরো, এই কন্ডিশনে আউটপুট ওয়ান, বাকি সব কন্ডিশন আউটপুট জিরো, বাকি সব কন্ডিশন আউটপুট জিরো। তাহলে এটা কোন গেট বলেন তো? ম্যাম এটা কি ন্যান্ড গেট? নর গেট, ন্যান্ডে কি? সরি, অর গেট, অর গেট, অর গেট, জিরো নর জিরো জিরো নর হলো ওয়ান। উল্টা নর উল্টা নর অর না নর। জি ম্যাম। সো বেসিক্যালি আপনার জাস্ট বলা আছে কি যে আপনার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হুজ ডিজাইন ইজ কারেক্ট। দেখেন এখানে বলা হয়েছে যে জিম ফাইনালি ডিসাইড টু ইমপ্লিমেন্ট আ 3 ইনপুট এক্সঅর গেট, whereas Campbell chooses 3 input NOR gate. সো আপনার লজিক ফলো করতেছে কোনটাকে, নর গেট কে না। জাস্ট বলা হয়েছে যে এবিসি তিনটার ভ্যালু যদি জিরো হয় সেই ক্ষেত্রে আপনার আউটপুট ওয়ান হবে, বাকি সব ক্ষেত্রে আউটপুট জিরো। সো বেসিক্যালি এটা কি আমার নর গেটের লজিক। তো আপনার ফার্স্ট কোশ্চেনটা কি যে হচ্ছে হুজ ডিজাইন ইজ কারেক্ট, জাস্টিফাই। সো আপনার ডিজাইন কারটা কারেক্ট, ক্যাম্বেলেরটা কারেক্ট। সো এটা ফার্স্ট কোশ্চেন আনসার, এটাই যে আপনার কি হবে, নর গেট হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটাতে বলা হয়েছে কি ড্র দ্য সিমস সার্কিট অফ দ্য কারেক্ট লজিক ফাংশন এন্ড ডিরাইভ আর্টস দি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। এবং এই যে দেখেন এখানে আপনার বোল্ড করে কি দেওয়া আছে, চুজ ওয়াইস অফ প্রিমোস এন্ড এনমোস ট্রানজিস্টরস টু অ্যাচিভ worst case effective rise and fall resistance equal to that of a unit inverter, ঠিক আছে। সো worst case rise resistance এবং worst case fall resistance দুটাকে কার সমান হইতে বলছে, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হইতে বলা হয়েছে, ঠিক আছে। সো আপনার রাইস রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স কার সমান হবে, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হবে বা আর এর সমান হবে। ওকে, তাহলে আমরা এখন এটা ডিজাইন করি। আপনাকে বলা হলো কি 3 ইনপুট নর গেট। সো আমার বিল্ড করতে হবে 3 ইনপুট নর গেট, এবং এটার রাইস রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স সব কার সমান, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান। সো আমরা আগে সিমস সার্কিট, আমার স্টেপস কি, ফার্স্টে সিমস সার্কিটটা ড্র করব। সো যেহেতু 3 ইনপুট নর গেট, নরের ক্ষেত্রে কি হবে, এনমস গুলো হবে প্যারালাল, নরের ক্ষেত্রে এনমস গুলো কি হবে প্যারালাল, পিমস গুলো হবে সিরিজে। সো আমরা ফার্স্ট এটা ড্র করি, আমার তিনটা এনমস কিসে থাকবে, প্যারালালে থাকবে।
আর তিনটা পিএমওস কোথায় থাকবে? সিরিজে থাকবে। এটা আমার দিদি। আচ্ছা, তো এটা আমি দিলাম এ বি সি, এখানে আমি দিচ্ছি এ বি। ওকে, সো এটা আমার নর গেট, এখান থেকে আমার আউটপুট এটা হচ্ছে আমার ওয়াই। আচ্ছা, তো আমরা সার্কিটটা ড্র করে ফেলছি। এখন আপনার কি করতে হবে? সেকেন্ড স্টেপ কি? অ্যাসপেক্ট রেশিও বা এর ভ্যালুগুলো ফাইন্ড আউট করা। তো দেখেন এখানে যদি আপনি চিন্তা করেন ওর্স কেস রাইস রেজিস্ট্যান্স কত হবে? তিনটা সিরিজে আছে, তাহলে তিনটা কি হবে? অ্যাড হবে না? ম্যাম এটা প্রত্যেকটার জন্য কত হবে? 2r/k। অ্যাড করলে কত পাবেন? 2r/k প্লাস 2r/k প্লাস 2r/k। এটা সমান কত হইতে হবে? আর এর সমান হইতে হবে কি জিজ্ঞাসা করছিলেন? ম্যাম এটা হচ্ছে আমি ভেবেছিলাম যে ওই যে থ্রিটা যেভাবে ক্যালকুলেট করতে হয় আপনি ওটাই দেখাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, সো আপনার হচ্ছে 2r/k, আপনার এখানে ইফেক্টিভ রাইস রেজিস্ট্যান্স কি হবে? যেহেতু এখানে আমার তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, মানে তিনটা ট্রানজিস্টর সিরিজে আছে, সো আমার রাইজিং এর জন্য কি হতে হবে? তিনটাকেই তো অ্যাক্টিভ হতে হবে, তাছাড়া তো হবে না। সো আমার ইফেক্টিভ রাইস রেজিস্ট্যান্স কত হবে? 2r/k প্লাস 2r/k প্লাস 2r/k। সো এখান থেকে আপনার কত আসবে? 6r/k। তো 6r/k এটা ইকুয়ালস টু কত আসতেছে? আর। সো আপনার কে এর ভ্যালু কত আসতে হবে? 6। এর ভ্যালু আসতে হবে 6। তো এগুলো প্রত্যেকটা হবে আপনার 6। বুঝা গেছে? আচ্ছা, এখন ইফেক্টিভ ফল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার তিনটা কম্বিনেশন আছে, যেহেতু তিনটা প্যারালালে আছে, যে কোনো একটা অ্যাক্টিভ থাকতে পারে। তো যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে কত আসবে? r/k। একসাথে দুইটা অ্যাক্টিভ থাকতে পারে, দুইটা অ্যাক্টিভ থাকলে কি হবে? প্যারালাল হয়ে হাফ হয়ে যাবে, সো কত আসবে? r/2k। আর একসাথে তিনটা অ্যাক্টিভ থাকতে পারে, তিনটা অ্যাক্টিভ থাকলে কি হবে? প্যারালাল হয়ে আমার 1/3 হয়ে যাবে, সো আসবে r/3k। সো আপনার ডিজাইন করতে হবে কার জন্য? ওর্স কেসের জন্য। কোশ্চেনে কিন্তু বলাই আছে যে ওর্স কেস রাইস রেজিস্ট্যান্স, ওর্স কেস ফল রেজিস্ট্যান্সটা আপনার ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হতে হবে। তো আমার ওর্স কেস কোনটা? r/k। তো বেসিকলি আপনার এই r/k এটার ভ্যালু কত হইতে হবে? আর, তো কে এর ভ্যালু কত হইতে হবে? 1। এখানে সবগুলো হবে আপনার 1। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তো আমরা হচ্ছে পিমস এনমস দুটার জন্য অ্যাসপেক্ট রেশিও বের করে ফেললাম। আমার এনমস গুলোর অ্যাসপেক্ট রেশিও আসছে হচ্ছে 6, আর পিমস সরি এনমস গুলোর আসছে হচ্ছে 1, আর পিমস গুলোর আসছে হচ্ছে 6। আচ্ছা, এর পরের কাজ কি? যে আমরা ক্যাপাসিটর গুলা ড্র করব। এর পরের কাজগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটর গুলা ড্র করতে হবে। তো আমরা ক্যাপাসিটর গুলা ড্র করি, যেহেতু 6 আমাদের কয়টা ক্যাপাসিটর আসবে? তিনটা করে এখানে। 6c, এখান থেকে কত আসবে? 6c। এখান থেকে কয়টা ক্যাপাসিটর থাকবে? একটা। দুইটা সিরিজ আছে, তো এখানে আমার একটা ক্যাপাসিটরই থাকবে। এখানেও কয়টা ক্যাপাসিটর থাকবে? একটাই। এটা কত আসবে? 6। এখান থেকে আরেকটা থাকবে, এটা হচ্ছে আমার 6c। আর এই তো দুই ইনপুট গুলা থেকে দুইটা করে থাকবে, এখানে একটা থাকতেছে 6c, এখানে আমার আর একটা থাকবে, এটা কত আসবে? 6। ওকে, আর এনমস গুলোর জন্য কত আসবে? এখানে আমার আসবে সি, এখান থেকেও কত আসবে? একটা সি, এটা সি, এটাও সি, এবং এই যে এখান থেকে আরেকটা থাকবে, এটাও কত আসবে? আপনার সি। আচ্ছা, আচ্ছা, round। আচ্ছা, so এখান থেকেও আমাদের তিনটা আসবে, এখানে কত আসবে? সি, এখানেও কত আসবে? সি, এখানে আর একটা আসবে। ওকে, সো আপনার এ এই টার্মিনালে কত থাকবে? সি। বি টার্মিনাল থেকেও কত থাকবে? সি। সি টার্মিনাল থেকেও আসবে আপনার হচ্ছে। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ কি হবে? এটা ডিটারমাইন করা। এরপরে কি করতে হবে? আমার বাদ দিতে হবে। আমার সিম্পলিফাই করে কি করতে হবে? বাদ দিতে হবে। সো বাদ দেওয়ার টাইমে আমরা কি করবো? সে দেখবো সেম টার্মিনালের ভিতর কোনটা কোনটা আছে। সো সেম টার্মিনালের ভিতর কোনটা আছে? একদম উপরের যে পিমস, সেটা দেখেন দুইটা টার্মিনালি কোথায় আছে? ভিডিডিতে আছে, সো এটা আমার বাদ। আর এদিকে নিচের যে এনমস গুলো আছে, এনমস তিনটে এনমস এর নিচের যেটা আছে সেটা দুইটা টার্মিনালি কোথায় কানেক্টেড? গ্রাউন্ডে কানেক্টেড। সো এগুলো আমার কোথায় চলে যাবে? বাদ চলে যাবে। ঠিক আছে, সো এগুলাকে আমি কি করে দিতে পারি? এগুলাকে আমি অমিট করে দিতে পারি। এগুলাকে আমি অমিট করে দিতে পারি। তো আমি বাদ দিব কোনটা? এই যে এখানে যে আমার সি গুলা ছিল সেগুলাকে আমি বাদ দিলাম। এই সি গুলা বাদ চলে যাবে, সি গুলা বাদ চলে গেল সবগুলা। আচ্ছা,
এরপরে আমার হচ্ছে এখান থেকে একটা 6C এটা বাদ চলে যাবে। ওকে, বাকিগুলো আমরা কি করব, পেয়ার আপ করবো। তো পেয়ার আপ যদি করি, পেয়ার আপ আসলে আমি কোথায় করতে পারি, শুধু ওয়াই নোটে করতে পারি, বাকি সব জায়গায় তো অটোমেটিকলি ওয়াই নোট আর আমার তিনটে ইনপুট, এই তিনটে ইনপুটের ক্যাপাসিটেন্সকে আমাদের পেয়ার আপ করতে হবে। তো এখানে তো শুধু 6C থাকবে, এখানেও শুধু 6C থাকবে। এই ওয়াই টার্মিনালে আমি কত দেখতে পাচ্ছি, এখানে আছে 6C, এখানে সি, এখানে সি, এখানে সি, এই তিনটা প্লাস এই 6, টোটাল মিলে তাহলে কত হবে, 9। সো বেসিকলি এগুলাকে আমরা এখন কি করে দিব, বাদ দিয়ে দিব। এই সি, তারপরে আপনার এই সি, এবং এখানকার এই 6 সব বাদ দিয়ে আমার ওয়াই নোডে এখন কয়টা ক্যাপাসিটর থাকবে, একটা, যার ভ্যালু কত হবে, 9। তাহলে আমার এখানে টোটাল একটাই ভ্যালু আসবে, এটার ভ্যালু কত আসবে, 9। ওকে, আচ্ছা। আর এই যে আমার ইনপুট গুলা ছিল, প্রত্যেকটা ইনপুটে দেখেন এই এখানে এর সাথে কত আছে, 6C, আর এনমসে আছে সি, সো টোটাল কত হবে, 7C। তো এখানে আমরা বাদ দিব, আমরা উপরের গুলো ইরেজ করে দিই, উপরের এই তিনটাকে আমি ইরেজ করে দিই, করে দিয়ে নিচের গুলাকে আমি জাস্ট 7C লিখে দিই। তো আমার ইনপুট ক্যাপাসিটেন্স আসতেছে 7C। তো আপনার এই নর গেটের আপনার হচ্ছে আউটপুট আসতেছে কত, 9C, ইনপুট আসতেছে আপনার 7C। ওকে, আচ্ছা। এখন আমরা দেখি যে পরের কাজগুলোতে কি পড়ছে। পরেরটাতে যদি বলে যে এটা আপনার হচ্ছে কি করতেছে, এইচটা নর গেটকে ড্রাইভ করতেছে, তখন আমার কি করতে হবে, এখানে 9C প্লাস 7HC লিখতে হবে। ফরওয়ার্ড যদি সে এইচটা নর গেটকে ড্রাইভ করে, বাট আমরা একটু দেখি যে এর আউটপুটটা আসলে কাকে ড্রাইভ করতেছে। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আপনার এই কোশ্চেনটাতে জাস্ট আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত ডিরাইভ করতে বলা হয়েছে। পরের কোশ্চেনটাতে বলা হয়েছে দেখেন, ক্যালকুলেট টি পিডিএফ, টি সিডিএফ, টি পিডিআর, টি সিডিআর ফর দ্য সার্কিট ইফ দ্য আউটপুট ইজ ড্রাইভিং এইচ নাম্বার অফ টু ইনপুট ন্যান্ড গেট। ঠিক আছে, সে তার ফ্যান আউট এইচ, ঠিক আছে, বাট সে কিন্তু নর গেটকে ড্রাইভ করতেছে না, সে ড্রাইভ করতেছে কি, টু ইনপুট ন্যান্ড গেটকে। ঠিক আছে, টু ইনপুট ন্যান্ড গেটকে, এবং এই যে টু ইনপুট ন্যান্ড গেটটা আছে, তার জন্য বলা আছে কি যে পিমস এবং এনমস ট্রানজিস্টরের ইফেক্টিভ রাইজ এন্ড ফল রেজিস্ট্যান্স কি হবে, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান হবে। ওকে, সো পরের কোশ্চেনটাতে বলা হইলো যে এই নর গেটটা আমার এইচ নাম্বার অফ টু ইনপুট ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, এবং এই ন্যান্ড গেট গুলার আপনার হচ্ছে কি রাইজ রেজিস্ট্যান্স, ফল রেজিস্ট্যান্স সবই কি ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান। তো আমাদের ফার্স্ট কাজ এখানে কি হবে, টু ইনপুট ন্যান্ড গেটের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা। কারণ যেহেতু ও এইচটা টু ইনপুট ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, সো আমার এই নর গেটের আউটপুটে টু ইনপুট ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্সটা অ্যাড হবে, টু ইনপুট ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্সটা অ্যাড হবে। সো তাহলে আমাদের এখন কি করতে হবে, টু ইনপুট ন্যান্ড গেটের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। তো টু ইনপুট ন্যান্ড গেটের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি। আচ্ছা সরি, আমি তো এখানে আর মানে আর দিয়ে রিপ্লেস করি নাই এখনো, ঠিক আছে, বাট এই তো আর দিয়ে রিপ্লেস করে দিবেন, এটা কত আসবে, R/3, 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 আর এখানে প্রত্যেকটা আসবে আর। ওকে, ওইটা পরে করলেও হবে। আচ্ছা, সো আমরা এখন যেটা দরকার সেটা হচ্ছে আমার টু ইনপুট ন্যান্ড গেটের আরসি মডেল করা। সো আমরা টু ইনপুট ন্যান্ড গেটের আরসি মডেলের জন্য কি করব, আমার টু ইনপুট ন্যান্ড গেটটা ফার্স্টে ড্র করি। সো যেহেতু ন্যান্ড, সো আমার পিমস দুইটা থাকবে প্যারালালে, পিমস দুইটা থাকবে প্যারালালে, এনমস দুইটা থাকবে 6। ওকে, সো এখানেও বলা আছে যে আপনার রেজিস্ট্যান্স গুলো কার সমান হবে, ইউনিট ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান। সো এখানে যদি আমরা এনমস নেটওয়ার্কের দিকে তাকাই, এনমস এর ক্ষেত্রে কি আছে, দুইটা সিরিজে আছে। সো আপনার ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত আসবে, R/K প্লাস R/K, একটাই পসিবল কম্বিনেশন, R/K প্লাস R/K, এটার ভ্যালু কত হবে, আর সো কে এর ভ্যালু কত হবে, 2। সো এনমস এর দুইটা হবে। পিমস এর ক্ষেত্রে যে আবার সেম, আপনার দুইটা মসফেট আছে, সো যে কোনো একটা অন থাকতে পারে অথবা দুইটা অন থাকতে পারে। সো এর মধ্যে ওর্স কেস কোনটা, যে কোনো একটা অন থাকা। সো আমাদের ওর্স কেস রেজিস্ট্যান্স কত, 2R/K। সো 2R/K এর ভ্যালু কত, আর। সো এখানেও কে এর ভ্যালু। সো এগুলো সব হচ্ছে আমার। ওকে, সো সাইজিং ডিটারমাইন হয়ে গেছে। আমরা ক্যাপাসিটর ড্র করি। সো ক্যাপাসিটর যদি ড্র করি, তাহলে আচ্ছা এখানে আমার আউটপুট ক্যাপাসিটেন্স গুলো তো দরকার নেই, শুধু আমার ইনপুট ক্যাপাসিটেন্সই দরকার। তো আপনি শুধু ইনপুট গুলো লিখলেও হবে। তো দেখেন আপনার এ তে কত আসবে, 2C আসবে, বি তেও কত আসবে, এখানে 2C আসবে। এখানেও আমার এই ন্যান্ড গেটে মানে এনমস এর জন্য কত আসবে, 2C,
এই এনমস এর জন্য কত আসবে 2c। ওকে, সো বেসিক্যালি আপনি যদি লাম্প টুগেদার করেন, এতে টোটাল কত আছে, এ নোট থেকে এখানে কত আছে 2c, এখানে আছে কত 2c, সো টোটাল কত আসবে 4c। বি নোটের ক্ষেত্রেও কি সেম, এখানে 2c এখানে 2c, টোটাল কত আসবে 4c। ওকে, সো আউটপুট গুলোর কিন্তু আসলে দরকার নাই, কারণ আউটপুট গুলোতে আপনার কোথাও কাজে লাগবে না, জাস্ট ইনপুটটা করলেই হবে, কারণ আপনাকে জাস্ট এই জিনিসটা ওখানে অ্যাড করতে হবে। ওকে, সো আপনার ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স আসতেছে 4c। ওকে, টু ইনপুট ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স আসতেছে 4c। তো এই যে নর গেটটা, এই নর গেটটার আউটপুট ক্যাপাসিটেন্স তাহলে হবে, যেহেতু এটা এইচটা না টু ইনপুট ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে, সো এখানে আমার আউটপুটে আসবে 9c প্লাস 4h। বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? Yes, ma'am. আচ্ছা, সো 9c প্লাস 4ac। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এটার আরসি সার্কিটটা ড্র করি। আমি তো আরসি ড্র করি নাই, মানে আর দিয়ে তো এখন রিপ্লেস করি নাই। সো এখন আমি আর দিয়ে রিপ্লেস করব। এরপরে হচ্ছে আমি টিপিডিআর টিসিডিআর ওগুলো আমাদের কি করতে হবে, এলমোর ডিলে মডেল দিয়ে করতে হবে, সো এগুলো আমরা বের করবো। আচ্ছা, তো ফার্স্টে আমি একটু রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে নিই। ওকে, তো আমার তো এখন ইনপুট ক্যাপাসিটেন্স গুলোর দরকার নেই, তো আপনি ইনপুট ক্যাপাসিটেন্স গুলো স্কিপ করলেও চলবে। তিনটা আমার পিমস, তো তিনটা পিমস সিরিজে ছিল, তিনটা রেজিস্টার আমার সিরিজে থাকবে। এখানে আমার তিনটা এনমস, এই তিনটা এনমস এখানে প্যারালালে থাকবে। এটা আমার গ্রাউন্ড, এখানে হচ্ছে আপনার ভিডিডি। আচ্ছা, ক্যাপাসিটর কোথায় ছিল, এখানে একটা ক্যাপাসিটর ছিল, তো এখানে আমার এটার ভ্যালু ছিল হচ্ছে 6c। এখানে আরেকটা ক্যাপাসিটর ছিল, এটার ভ্যালু হচ্ছে 6c। আর এখানে একটা ক্যাপাসিটর আছে, এটার ভ্যালু কত 9c প্লাস 4x। ওকে, আর রেজিস্টার গুলা ভ্যালু কত, অ্যাসপেক্ট রেশিও যেহেতু 6, 2r/6 মানে r/3, এটাও 2r/6 মানে r/3, এটাও 2r/6 মানে r/3। এগুলোর অ্যাসপেক্ট রেশিও কত ছিল 1, সো এটা r আর আর ওকে। এখানে আপনার ইনপুট ক্যাপাসিটেন্স ড্র না করলেও চলবে, কারণ ইনপুট ক্যাপাসিটেন্স তো এখন আপনার আর কোথাও লাগবে না, ইনপুট ক্যাপাসিটেন্স এর কাজ তো শেষ। ইনপুট ক্যাপাসিটেন্স লাগে আমার লোডিং ইফেক্টের জন্য, সো এখানে আপনি ইনপুট ক্যাপাসিটেন্স অ্যাভয়েড করলেও চলবে। ওকে, আচ্ছা, এখন আমার বের করতে বলা হয়েছে আমার যে ডিলে চারটা, আমার রাইজিং প্রপাগেশন ডিলে, রাইজিং কন্টামিনেশন ডিলে, এরপরে আমার ফলিং প্রপাগেশন ডিলে, ফলিং কন্টামিনেশন ডিলে। সো আমরা ফার্স্টে কন্টামিনেশন গুলো বের করি, কারণ কন্টামিনেশন হচ্ছে আমার বেস্ট কেস সিনারিও। সো বেস্ট কেস সিনারিওটা আমাদের ইজিয়ার হয়, ওর্স্ট কেসে আসলে আমাদের অনেক কিছু কনসিডার করতে হয়। সো হচ্ছে আমরা ফার্স্টে বের করব বেস্ট কেস সিনারিওটা তাহলে। তো বেস্ট কেস সিনারিওতে তাহলে আপনার কি আসতেছে, বেস্ট কেস আমরা হচ্ছে রাইজিংটা বের করি। সো রাইজিং এর ক্ষেত্রে দেখেন আপনার কম্বিনেশন একটাই, রাইজিং এর ক্ষেত্রে তো আপনার কম্বিনেশন একটাই, যে আপনার হচ্ছে কি করতে হবে, তিনটা এনমস তিনটা পিমসকে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখন বেস্ট কেস আর ওর্স্ট কেসের ডিফারেন্সটা কোথা থেকে আসবে, এই যে দুইটা ক্যাপাসিটর এক্সট্রা আছে এই দুটার উপর ডিপেন্ড করে। যদি মানে আপনার দেখেন এখানে রাইজিং এর কন্ডিশন কিন্তু একটাই, বুঝা গেছে, রাইজিং এর কন্ডিশন একটাই, যে আপনার কি করতে হবে, এই তিনটা পিমস দিয়ে বা এই তিনটা রেজিস্টার ধুয়ে কি করতে হবে, এইটাকে চার্জ করতে হবে। তো আপনার কিন্তু রাইজিং এর ক্ষেত্রে কিন্তু আর কোনো কন্ডিশন নাই, রাইজিং এর ক্ষেত্রে আপনার একটাই কম্বিনেশন, যে আপনার তিনটা পিমসে কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, বা এবিসির ভ্যালু কি হবে 0 0 0 হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে বেস্ট কেস আর ওর্স্ট কেস কিভাবে আসবে। তো বেস্ট কেসে যেটা হবে, যে আপনার এই দুটা ক্যাপাসিটর আগে থেকে চার্জ আছে, এই দুটা ক্যাপাসিটরকে আপনার চার্জ করা লাগবে না। ওর্স্ট কেসে যেটা হবে, যে এই দুটা ক্যাপাসিটর আগে থেকে চার্জ করা নাই, তো এই দুটা ক্যাপাসিটরকেও আপনার চার্জ করতে হবে। বুঝে গেছে, যেহেতু আপনার কম্বিনেশন একটাই, যে আপনার এই তিনটা মসফেটকে বা এই তিনটা রেজিস্টারকে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাই না। তো আপনার একটাই পাথ আছে, কম্বিনেশন একটাই, যে এবিসি 0 0 0, এই কেসে আমার কি হবে, তিনটা পিমস অ্যাক্টিভ থাকবে, শুধুমাত্র তখনই আমার আউটপুট 1 আসবে। ওকে, বাট এটার ক্ষেত্রে আমার বেস্ট কেস আর ওর্স্ট কেস কি, যে বেস্ট কেসে আমার এই দুটা ক্যাপাসিটর আগে থেকে চার্জ থাকবে, সো আপনার জাস্ট এই লোডটাকেই চার্জ করতে হবে, জাস্ট শুধু এই একটা ক্যাপাসিটরকে চার্জ করতে হবে। আর ওর্স্ট কেসে আপনার এই ক্যাপাসিটর দুটাকেও চার্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে বেস কেসটা বের করি, সো টি সিডিআর রাইজিং কন্টামিনেশন ডিলে। সো এখানে আমার কি করতে হবে, শুধুমাত্র এই ক্যাপাসিটরটাকে অ্যাড করতে মানে চার্জ করতে হবে। তো এই ক্যাপাসিটরটা চার্জ হবে কি দিয়ে, এই তিনটা রেজিস্টারের থ্রুতে। সো তাহলে আমার আরসি যেহেতু, তাহলে এটা কত আসবে r/3 প্লাস r/3 প্লাস r/3, এটা ইন্টু কত আসবে 9c প্লাস 4x। বোঝা গেছে, বুঝতে পারছেন সবাই। তো এখানে কত আসবে আর ইন্টু 9c প্লাস 4x।
ওকে, আচ্ছা। ওর্স কেসে কি হবে? ওর্স কেসে আমার এই দুটা ক্যাপাসিটরকেও চার্জ করতে হবে, এই দুটা ক্যাপাসিটরকেও আমার এখন চার্জ করতে হবে। আচ্ছা, তো আমার দেখেন এই সিক্সটা চার্জ হবে কি ভিডিডি থেকে এই R/3 দিয়ে এই পাথে, তাই না? ভিডিডি থেকে এই একটা R/3 দিয়ে এই পাথে, এই সিক্সে চার্জ হবে কি এই R/3 এই R/3 দুইটা হয়ে তারপরে এই সিক্সে চার্জ হবে। আমার কারেন্ট কি হবে এখান দিয়ে এইটার এই রেজিস্ট্যান্স তারপরে এই ক্যাপাসিটর ফ্লো করবে। আর এটা চার্জ হবে কি দিয়ে? তিনটা, এই R/3 এই R/3 এই R/3 তারপরে এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো পিডিআর এর ক্ষেত্রে কি করতে হবে? তিনটাকেই কনসিডার করতে হবে। সো এই 60 চার্জ হবে কি শুধু এই R/3 দিয়ে। সো এই R/3 ইন্টু 60, তারপরের 60টা চার্জ হচ্ছে কি দুইটা R/3 দিয়ে। সো R/3 প্লাস R/3 এটা ইন্টু 60। আর ফাইনালি আমার হচ্ছে এই এটা ক্যাপাসিটি চার্জ হচ্ছে কি তিনটা R/3। সো তিনটা R/3 মানে তো আর টোটাল আসবে। সো আর ইন্টু 9C প্লাস 4X। এটা কি আমার প্রপাগেশন ডিলে ফর রাইজিং। আমার একটা বেস কেস আর হচ্ছে ওর্স কেস। ওকে, আচ্ছা। এখন আমরা ফলিং এ আসি। সো ফলিং এর ক্ষেত্রে বেস্ট কেস কোনটা হবে? ফলিং এর ক্ষেত্রে বেস্ট কেস হবে যখন আমার তিনটা মসফেটই কি থাকবে? অন থাকবে। যখন আমার তিনটা মসফেটই অন থাকবে, ঠিক আছে, বা তিনটা এনমসই অন তিনটা পিমসই অফ, তিনটা এনমস অন তিনটা পিমসই অফ। ওকে, সো এই কেসে আপনার এটা কি হবে? বেস্ট কেস হবে যে আমার তিনটা পিমসই অফ, সো আমার পুরো পিমস নেটওয়ার্কটা কি থাকবে? অফ থাকবে। তিনটা এনমস অন, সো আমার ইকুইভ্যালেন্ট সার্কিট কাইন্ড অফ দেখতে এরকম হবে যে আমার পিমস সাইডে তো কিছু থাকবে না, এখন তিনটা পিমসই অফ, মানে 1 1 1। এই কন্ডিশনে আপনার তিনটা এনমসই অ্যাক্টিভ থাকবে, তিনটা পিমসই কি থাকবে? অফ থাকবে। সো আমার জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে হবে এরকম। সো 9C প্লাস 4AC এটা কি করবে? এই তিনটা রেজিস্টারের থ্রুতে ডিসচার্জ করবে। সো তিনটা রেজিস্টারের থ্রুতে যদি ডিসচার্জ করে আলটিমেটলি কি হবে? তিনটা রেজিস্টার প্যারালালে আছে, সো এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R/3। তো আপনি অন্যভাবে চিন্তা করলে জাস্ট কি চিন্তা করতে পারেন যে এখানে আমার একটা R/3 আছে, আর এখানে আমার একটা ক্যাপাসিটর আছে যেটার ভ্যালু কত? যে 9C প্লাস 4S। সো আমার এই ক্যাপাসিটরটা জাস্ট এই একটা রেজিস্টার R/3 দিয়ে ডিসচার্জ হচ্ছে। তো TCDF কত আসবে তাহলে? R/3 ইন্টু 9C প্লাস 4S। ওকে, বুঝতে পারছেন সবাই? এখন আমাদের বাকি থাকতেছে প্রপাগেশন ডিলে অফ ফল। সো ফলিং এর কিন্তু অনেকগুলো কন্ডিশন। দেখেন আপনার ABC এই তিনটার যে কোনো একটা যদি মান হয় তাহলে কি হবে? যে কোনো একটা এনমস অন হয়ে যাবে, যে কোনো একটা এনমস অন হয়ে গেলেই কিন্তু আপনার অন হয়ে যাবে। তো ধরেন আপনার 0 0 1 এটার ক্ষেত্রে আপনার আউটপুট 0, 0 1 0 এটার ক্ষেত্রে আউটপুট কত? 0 0, সরি 1 0 0 এটার ক্ষেত্রে আপনার আউটপুট কত? 0 0 1 1 এটার ক্ষেত্রে আউটপুট কত? 0 1 0 1 এটার ক্ষেত্রে আউটপুট 0 1 1 0 এটার ক্ষেত্রে আপনার আউটপুট 0। তো আপনার ওর্স কেসের জন্য আসলে আপনার কম্বিনেশন আসলে অনেকগুলো আছে, মানে যেহেতু ফলিং নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার অনেকগুলা পসিবল কম্বিনেশন আছে, অনেকগুলা পসিবল কম্বিনেশন আছে, যেখানে আপনার কি হচ্ছে যে আপনার হলো ইয়ে আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এর ভিতরে ওর্স কেস কোনটা হবে? এর ভিতরে ওর্স কেস আসলে আসলে আপনি যদি চিন্তা করেন ওর্স কেস আসলে কোনটাতে কেসে আসবে? আপনার একটার এনমস যদি অন থাকে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসে আর, দুইটা থাকলে কত হয়? R/2, তিনটা থাকলে কত হয়? R/3 হয়। সো বেস্ট কেস কি হবে? যেটাতে লোয়েস্ট রেজিস্ট্যান্স, তো সেটা কত হবে? তিনটাই যেটা ছিল, সো R/3। তাহলে ওর্স কেসে কি হবে? যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, তাই না? দুইটা অ্যাক্টিভ থাকলে সেটা হচ্ছে আমার মাঝামাঝি থাকবে, সেটা বেস্ট কেসও না ওর্স কেসও না। ঠিক আছে, সো আমার ওর্স কেসে কি হবে? যে তিনটা এনমসে অ্যাক্টিভ থাকবে। আর বেস্ট কেসে কি হবে? সরি, ওর্স কেসে হবে যে কোনো একটা মসফেট অন থাকবে। সো বেসিক্যালি আমাদের এই 6টা কম্বিনেশন চেক করতে হবে না, আমাদের কম্বিনেশন চেক করতে হবে তিনটা, জাস্ট এই ফার্স্টের তিনটা। ওকে, জাস্ট এই ফার্স্টের তিনটা, 0 0 1 0 1 0 আর 1 0 0। ম্যাম আরেকবার বলবেন এটা? আচ্ছা, দেখেন এই সার্কিটের ক্ষেত্রে আপনার ফলিং এর জন্য কি হইতে হবে? যদি যে কোনো একটা এনমস অ্যাক্টিভ থাকে তাও কি হবে? আপনার আউটপুট লো আসবে। যে কোনো একটা এনমস অন থাকলেও কি আসবে? আউটপুট লো আসবে। Yes, দুইটা ma'am. আসলেও কি আসবে? আউটপুট লো আসবে। তিনটা আসলেও কি আসবে? আউটপুট লো আসবে। এর ভিতরে ওর্স কেস কোনটা? যে কোনো একটা অন থাকা না? Yes, ma'am.
বেস্ট কেস কোনটা? তিনটাই অন থাকে, তিনটা অন থাকলে আপনার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? 1/3 হয়ে যাচ্ছে। হুম সেটা আমাদের জন্য কি বেস্ট কেস। আর হুম, ওর্স কেস কোনটা? যে কোনো একটা অন থাকা, তাই না? দুইটা অন জি থাকলে কি হবে? মাঝামাঝি হবে। এটা বেস্ট কেসও না, ওর্স কেসও না, সো ওইটা নিয়ে তো আমরা কনসিডার করতেছি না। আমরা হুম জাস্ট কি করতেছি? প্রোপাগেশন আর কন্টামিনেশন ডিলে বের করতেছি। কন্টামিনেশনটা কি আমার বেস্ট কেস, প্রপাগেশনটা কি আমার ওর্স কেস। অবশ্যই। ওর্স কেসে কি থাকবে? আমার যে কোনো একটা ট্রানজিস্টর অন থাকবে। সো বেসিক্যালি আমার 6টা কম্বিনেশন চেক করতে হবে না, আমার জাস্ট কি করতে হবে? 3টা কম্বিনেশন চেক করতে হবে, যেহেতু আমরা ওর্স কেসটা ডিটারমাইন করতে চাচ্ছি। সো আমার জাস্ট 3টা কম্বিনেশন চেক করতে হবে। জাস্ট 3টা কম্বিনেশন চেক করলেই হবে। 001, 010 আর 100। ঠিক আছে, এই 3টা কম্বিনেশন চেক করলেই হবে। আচ্ছা, এখন এগুলোর ভিতরে আবার কোনটা ওর্স্ট? এই 3টার ভিতরে কোনটা ওর্স্ট দেখেন। আমরা যদি এভাবে লিখি যে এটা আমার এ, এটা বি, আর এটা সি। নিচের গুলো আসলে ইম্পর্টেন্ট না, অর্ডার নিচের 3টা প্যারালালে আছে, সো ডাজন্ট ম্যাটার যেভাবে ড্র করেন। তো আমি ড্র করলাম, ধরেন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি। ওকে, সো আমার ক্যাপাসিটর কোথায় ছিল? এখানে ছিল। এখানে একটা 6C ছিল, এখানে একটা 6C ছিল, আর আপনার এখানে একটা 9C+4X। ওকে, আচ্ছা। সো কম্বিনেশন কি কি চেক করতে হবে? 001, 010, 100। সো আমার যদি A 1 হয়, বি আর সি 0 হয়, এ যদি 1 হয়, বি আর সি যদি 0 হয়, তাহলে কি হবে? আচ্ছা, এটা আমরা পরে দেখি। 001 দিয়ে শুরু করি, সিরিয়ালি দেখি। আপনার A0, B0, C1, A0, B0, C1। সো A0, B0 মানে কি? যে এই দুইটা পিমস কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। আর শুধুমাত্র সি যেটা আছে সেই এনমসটা অ্যাক্টিভ থাকবে। সো এই শুধুমাত্র এই এনমসটা অ্যাক্টিভ থাকবে। এ আর বি এই দুটো এনমস কি থাকবে? অফ থাকবে। আর এদিকে কি হবে? এ আর বি দুইটা পিমস অন থাকবে, সি যে পিমসটা আছে এটা কি থাকবে? অফ থাকবে। ঠিক আছে, So, এটা আমার একটা কম্বিনেশন। এটা কার জন্য আসবে? 001 এর জন্য আসবে। তো এই কেসে যদি চেক করেন, যেহেতু আপনার সি অফ আছে, এই 6C আর এই 6C এই দুটাকে ডিসচার্জ করতে পারবে? না ম্যাম। পারবে না। সো আমার কোনটা ডিসচার্জ করবে? জাস্ট এই 9C+4AC একটাই ডিসচার্জ করবে। জি তাহলে এটা কি ওর্স কেস? ম্যাম, এটা তো অনেকটা বেস্ট কেসের মতো মনে হচ্ছে। হ্যাঁ, বেস্ট কেসের মতো, জাস্ট আপনার একটা রেজিস্টারের থ্রুতে ডিসচার্জ করতেছে, বেস্ট কেস না। একটা রেজিস্টারে এই বেস্ট কেসে কি হয়? 3টা রেজিস্টার। মানে তিনটাই অন থাকে আর কি। হ্যাঁ, 3টাই হ্যাঁ অন থাকে, so আপনার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R/3 হয়ে যায়। এখানে তো আমার জি, রেজিস্ট্যান্স Rই থাকতেছে। মানে এই তিনটার মধ্যে বেস্ট ম্যাম মনে হচ্ছে। হ্যাঁ, এই 3টার মধ্যে বেস্ট বলতে পারেন। আচ্ছা, এরপরে যদি 010 হয়, 010 জন্য যদি আমরা কনসিডার করি, ধরেন এখন 010 আছে। তো 010 মানে কি? যে আপনার এই এ অফ, বি অন। এখন এখন আমার বি অন, সি অফ। তো এখানে এ কি থাকবে? অন থাকবে। এখন কি হবে? আমার বি অফ থাকবে, সি অন থাকবে। ওকে, তো সি যদি অন থাকে, বি যদি আপনার হচ্ছে অফ থাকে, সি যদি অন থাকে, এখন কি বি অফ না? সো বি অফ হলে এই 6টাকে ডিসচার্জ করতে পারবে? মাঝের বি তো অফ। বি অফ হলে কি এখানে ওপেন সার্কিট হয়ে যাবে না? ইয়েস ম্যাম, এ পারবেন না বাট। সি পারবে, এই 6C ডিসচার্জ করতে পারবে। সো আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম আসবে যে আপনার 6C এটা কি করতেছে? আপনার এখানে একটা রেজিস্টার, ইকুইভ্যালেন্ট সার্কিট কাইন্ড অফ এরকম হবে। 6C এখানে একটা রেজিস্ট্যান্স, এরপর আপনার এখানে কত আছে? 9C+4AC, এবং এখানে আরেকটা রেজিস্টার। ঠিক আছে, এরকম সার্কিট আসবে। এই 6C কি করবে? এই দুটো রেজিস্টার থ্রুতে ডিসচার্জ করবে, আর এটা জাস্ট এই একটা রেজিস্টারের থ্রুতে ডিসচার্জ করবে। তো এখানে আমরা কয়টা ক্যাপাসিটর পাচ্ছি? জাস্ট একটা। শুধু এই 6C থাকতেছে আর 9C+4AC থাকতেছে, এই দুইটা থাকতেছে। ঠিক আছে, তো এটাও আমাদের জন্য ওর্স কেস না। এখন আপনি আসেন 001। আমরা যদি 001 নেই, 001 নিলে দেখেন A0, তার মানে কি এই মসফেটটা অন থাক, অফ মানে, সরি 100 দেখতেছি, তো 001 তো আগে রেখে ফেলছি, সরি মাই ব্যাড, 100। সো 100 মানে কি? এই পি মসটা অফ থাকবে, এই পি মসটা অন থাকবে, এই পি মসটা অন থাকবে। এখানে এই এন মসটা কি থাকবে? অন থাকবে। এই দুইটা পি মস কি থাকবে? অফ থাকবে। সো এখন যদি দেখেন, এই 6ও কি করতে পারবে? ডিসচার্জ করতে পারবে। এই 6ও কি করতে পারবে? ডিসচার্জ করতে পারবে। আর এই 9C+4AC তো ডিসচার্জ করতে পারবে। সো এখন যদি আপনি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেন,
এখানে আরেকটা রেজিস্টার অ্যাড হচ্ছে এবং এখান থেকে আরেকটা ক্যাপাসিটর অ্যাড হচ্ছে। So, এটা কি আমাদের ওর্স্ট কেস না? এটা 6C, এটা 6C, এটা 9C প্লাস 4S। ওকে, এই রেজিস্ট্যান্স গুলো ভ্যালু কত ছিল? এগুলো ছিল আমার R/3 আর এটা হচ্ছে আর। দেখেন তো এটা এখন আমাদের জন্য ওর্স্ট কেস না? এখন আবার তিনটা ক্যাপাসিটরকে কি করা লাগতেছে? ডিসচার্জ করা লাগতেছে। তো যে কন্ডিশনে আবার তিনটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করা লাগবে সেটাই অবশ্যই আমাদের জন্য কি আসবে? ওর্স্ট কেস হবে। কারণ আপনার যত বেশি ক্যাপাসিটি ডিসচার্জ করতে হবে আপনার টাইম তো তত বেশি লাগবে। চার্জিং এর ক্ষেত্রে সেম, যখন আপনার তিনটাকেই চার্জ করতে হচ্ছে সেটা আপনার জন্য ওর্স্ট কেস। ডিসচার্জিং এর ক্ষেত্রেও কি, যখন আপনার তিনটাকেই ডিসচার্জ করতে হচ্ছে সেটা আপনার জন্য ওর্স্ট কেস। সো এটা আমাদের ওর্স্ট কেস। তাহলে এখন ওর্স্ট কেস ডিলেটা লিখে ফেলি। তাহলে এখন আমি PDF লিখে ফেলি। আচ্ছা, তো এখন এই যে 6C, এই 6C কি হচ্ছে? এই R/3, এই R/3 প্লাস এই আর, এই তিনটা দিয়ে ডিসচার্জ হচ্ছে তাই না? এই পাথে R/3, R/3 আর এই পাথে ডিসচার্জ করতেছে। বাট আমরা যখন এটার জন্য RC লিখবো তখন কি এই দুইটা R/3 কে কনসিডার করব? করব না, কারণ এই দুইটা R/3 তো আপনার রাইজিং পাথের রেজিস্টার। এলমোর ডিলে মডেল কি বলে? যখন আমরা রাইজিং এর ক্ষেত্রে ডিলে বের করব তখন আমরা শুধুমাত্র রাইজিং পাথের রেজিস্টার গুলোকে কনসিডার করব। যখন আমরা ফলিং পাথের ডিলে বের করব তখন আমরা শুধু ফলিং পাথের ডিলে রেজিস্টার গুলোকে কনসিডার করব। বাট এই রেজিস্টার গুলো তো আমার রাইজিং পাথের রেজিস্টার। সো এই R/3 আর এই R/3 অ্যাড হবে না। সো এই 6 কি হবে? শুধু এই আর দিয়ে ডিসচার্জ হবে। সো আপনার আসবে 6 × R। ওকে, সেম এই 6 এর জন্য, এই 6 এর জন্য আপনি এই রেজিস্টার, যদি আপনার মনে হচ্ছে কি যে এই 6টা এই R/3 আর এই আর থ্রো ডিসচার্জ হচ্ছে, বাট এই R/3টা তো আমার রাইজিং পাথের রেজিস্টার, তো এটাও বাদ চলে যাবে। সো এখানেও কত আসবে? 6 × R। আর ফাইনালি এই 9C প্লাস 4AC ডিসচার্জ হচ্ছে কি শুধু আর এর থ্রুতেই তো। তো 9C প্লাস 4AC × R। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? ম্যাম, আগের ক্লাসে যে ন্যান গেটটা মানে আপনি দেখাইছিলেন আর কি, ওখানে যদি এই ধরনের টিডিএফটা বের করতে বলতো ওই ক্ষেত্রে ম্যাম আমাদের চেঞ্জেসটা কি আসতো? এটা বোঝা গেছে এটাতেই শুনে। ওখানেও আপনার হচ্ছে ন্যান্ড গেট যদি করেন সেক্ষেত্রেও আপনার কি থাকবে? পিমস এর ক্ষেত্রে মানে তখন আপনার পিমস এর ক্ষেত্রে ক্যাপাসিটর এক্সট্রা থাকবে না, বাট এনমস এর ক্ষেত্রে একটা এক্সট্রা ক্যাপাসিটর থাকে না? জি ম্যাম, মানে আমি চাচ্ছিলাম 3 ইনপুটের জন্য যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার পিমস এর ক্ষেত্রে কি থাকবে? কোনো এক্সট্রা মানে পিমস এ তো প্যারালালে থাকতেছে, তো ওখানে কোনো ক্যাপাসিটর আসবে না। বাট আচ্ছা। এনমস এর সার্কিটে কি আসবে? এক্সট্রা ক্যাপাসিটর ছিল না নিচে হুম। যখন মডেল করছিলেন? এই যে আমার এগুলাতে ক্যাপাসিটর ছিল না, এখানে তো হুম, হুম। ক্যাপাসিটর ছিল হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ। এখানে কত ক্যাপাসিটর ছিল? 3C। থ্রি এখানেও ছিল। একটা ক্যাপাসিটর ছিল 3C। এটাও থ্রি ছিল। তো ওই যে চার্জিং ডিসচার্জিং এর টাইমে এইগুলা ইনক্লুডে আসবে, ইফেক্টে আসবে। তো তখন আপনার যে বেস্ট কেস সোর্স কেস ফাইন্ড আউট করতে হবে, যে বেস্ট কেসে জাস্ট আপনার একটা ক্যাপাসিটরকে চার্জ বা ডিসচার্জ করতে হবে, ওর্স্ট কেসে কি করতে হবে? তিনটা ক্যাপাসিটরকেই চার্জ বা ডিসচার্জ করতে হবে। বুঝাতে ওই পারছি? ওই ক্ষেত্রে ট্রুথ টেবিল যদি আমরা আঁকি ম্যাম, তাহলেও এরকম মানে 6-7টা কম্বিনেশন আসতে পারে, তার মধ্যে আমরা বেস্টটা চুজ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে যে আপনার কোন কেসে হচ্ছে বেস্ট আর ওর্স্ট আসবে। জাস্ট এটা মাথায় রাখবেন, বেস্ট আর ওটসটা ফাইন্ড আউট করার টাইমে এটা মাথায় রাখবেন যে আপনার বেস্টের টাইমে জাস্ট একটা ক্যাপাসিটর চার্জ বা ডিসচার্জ করতে হবে, জাস্ট আপনার আউটপুট ক্যাপাসিটর যেটা শুধু সেটাকেই চার্জ বা ডিসচার্জ করতে হবে। আর ওর্স কেস হচ্ছে যখন আপনার সবগুলাকে চার্জ বা ডিসচার্জ করতে হবে। সো ওই ওয়াইজ আপনি ইনপুট কম্বিনেশনটা ফাইন্ড আউট করবেন যে কোন কেসে আপনার সবগুলাকে চার্জ বা ডিসচার্জ করা লাগছে। ঠিক আছে? বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে আমার ম্যাম, হুম, এখানে তো হচ্ছে গিয়ে ফলিং এর জন্য করা হয়েছে তাই না? যে আমরা হচ্ছে তখন রাইজিং পাথের রেজিস্টার গুলো হচ্ছে ডিনাই করছে। এখন যদি উল্টাটা হয় তখন কি আমরা হচ্ছে গিয়ে ফলিং পাথের রেজিস্টার গুলো ডিনাই করবো হ্যাঁ যখন হ্যাঁ, হচ্ছে রাইজিং পাথের করতে রাইজিং করবো? বের করবেন তখন শুধুমাত্র রাইজিং পাথের রেজিস্ট্যান্স গুলা থাকবে, যখন ফলিং এরটা বের করবেন তখন শুধু ফলিং পাথের রেজিস্টার গুলা থাকবে। Yes, ma'am. আচ্ছা, সো তাহলে আমাদের এখান থেকে যেটা বের হয়ে গেল। আচ্ছা, আর ফাইনালি দেখেন কোশ্চেনে কি বলা হয়েছে যে ফর ল্যামডা ইকুয়ালস টু 10 ন্যানোমিটার, মানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 10 ন্যানোমিটার, আর এর ভ্যালু আছে 5 কিলো ওহম পার মাইক্রোমিটার। ওকে, পার
5 কিলো ইন্টু মাইক্রোমিটার, পার মাইক্রোমিটার না তো, 5 কিলো ইন্টু মাইক্রোমিটার, মানে আপনার এখানে আসলে ডিভাইড করতে হবে উইথ দিয়ে। ঠিক আছে, মাইক্রোমিটার যেহেতু মাল্টিপ্লাই করা আছে, তো এটা ডিভাইড করতে হবে। সির ভ্যালু দেওয়া আছে কি 25 পার মাইক্রোমিটার, তো এখানে উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপরে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য ডিলেস হুজ এক্সপ্রেশন সি ফাউন্ড ইন সি, টেক এইচ ইকুয়ালস টু 5। এইচ এর ভ্যালু 5 নিতে বলা হয়েছে। এইচ এর ভ্যালু যদি 5 নিয়ে ফেলেন তাহলে 9c প্লাস 4hc ছিল। তো বেসিক্যালি এখানে আপনার হচ্ছে এইচ এর জায়গায় কত বসবে, 5 বসবে। সো আপনার কত আসবে 20, সো আপনার এখানে চলে আসবে 29c। তো আপনি যতগুলো এক্সপ্রেশন পাইছেন সবগুলোতে আপনার হচ্ছে জাস্ট এইচ এর ভ্যালু 5 বসাই দিবেন, আর আপনার রেজিস্টার গুলার ভ্যালু আর ক্যাপাসিটরের ভ্যালু বসাইতে হবে। সো আর কি আমার ইউনিট ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স না, আর হচ্ছে ইউনিট ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স। আর এর ভ্যালু দেওয়া ছিল কত, 5 কিলো ওহম ইনটু মাইক্রোমিটার। তার মানে আপনার আর বের করার টাইমে কি করতে হবে, উইথ দিয়ে ডিভাইড করতে হবে। আর সির ভ্যালু কত দেওয়া ছিল, 20 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। 20 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। সো 20 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার যেহেতু, সো এখানে আমার উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাইক্রোমিটার যেহেতু, এটা উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবং এই উইথটা কি হবে বলেন তো, ইউনিট ট্রানজিস্টরের উইথ। সো ইউনিট ট্রানজিস্টরের উইথ কত হয়, 4λ। আমরা কি জানি ইউনিট ট্রানজিস্টরের লেন্থ হয় 2λ আর উইথ হয় 4λ। সো ল্যামডা দেওয়া আছে আপনার 10 ন্যানোমিটার, সেটা আসবে 40 ন্যানোমিটার। আচ্ছা, এখন এই ইউনিট গুলা কোথায় আছে, মাইক্রোমিটারে আছে। সো ন্যানোমিটারকে মাইক্রোমিটারে নিতে হবে। সো ন্যানোমিটারকে মাইক্রোমিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সো এটা আসবে 0.04 মাইক্রোমিটার। সো আর এর ভ্যালু কত আসবে, এখানে ডাব্লিউ এর জায়গায় জাস্ট 0.04 বসাই দিবেন। ঠিক আছে, আর এখানেও ডাব্লিউ এর জায়গায় কত বসাবেন, 0.04 বসাবেন। ঠিক আছে, সো আর সি এর ভ্যালুটা বের হয়ে যাবে। এরপর আপনার যে এক্সপ্রেশনটা আছে সেখানে যে আর এর জায়গায় আর এর ভ্যালু বসাবেন, সি এর জায়গায় সি এর ভ্যালু বসাবেন। বোঝানো গেছে? ক্লিয়ার সবাই? ম্যাম, সি এর ভ্যালু যখন বের করব আমাদেরকে মানে ওই যে স্মল এফ যেটা বলছেন না, ওটার ভ্যালুটা আমি ভুলে গেছি, এটা কত এমনিতে ম্যানুয়ালি? ফেমটো মানে 10⁻⁻15। -15, আচ্ছা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে কারো ডিলে নিয়ে? আমরা ওর স্কেল গুলো কিভাবে বের করবো যখন পিমোস আর এনমোস এর ইয়ে করবো? আচ্ছা, এটা তো বললামই যে আপনার কোর্স কেস মানে আপনার একটা সার্কিট, আমরা তো এখন দেখতেছি যে আরসি মডেল যখন আমরা করি তখন আসলে আমাদের কি থাকে, মাল্টিপল ক্যাপাসিটেন্স থাকে। যেমন আমরা এখানে দেখলাম 3টা ক্যাপাসিটর অ্যাক্টিভ আছে, এখানে 6c, এখানে 6c, এখানে 9c প্লাস 4h। সো বেসিক্যালি ওর্স কেসের ক্ষেত্রে, ওর্স কেস রাইজিং হোক বা ওর্স কেস ফলিং, বেস্ট কেসের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে বেস্ট কেসে শুধু যে আমার আউটপুট ক্যাপাসিটেন্স বা আউটপুট নোডের সাথে যে ক্যাপাসিটেন্স থাকবে সেই একটাকেই চার্জ বা ডিসচার্জ করতে হবে। রাইজিং এর ক্ষেত্রে কি করতে হবে, ওইটাকে চার্জ করতে হবে, ফলিং এর ক্ষেত্রে ওইটাকে ডিসচার্জ করতে হবে। জাস্ট একটা ক্যাপাসিটর, জাস্ট আউটপুট নোডের সাথে যে ক্যাপাসিটরটা থাকবে সেটাকেই আমার চার্জ বা ডিসচার্জ করতে হবে বেস্ট কেসে। আর ওর্স কেসে আমার আপনার আরসি মডেলে যতগুলা ক্যাপাসিটর আছে সবগুলাকেই চার্জ করতে হবে, সবগুলাকেই ডিসচার্জ করতে হবে। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন? W is equal to 4 lambda. Is it W is equal to 2 L ওই ফর্মুলা দিয়ে বের করছে না? হ্যাঁ, আপনার এল কি হয়, 2λ। 2 lambda. সো ডাব্লিউ কত হবে, 4λ। W is 4 lambda. এটা তো উইথ ট্রানজিস্টরের জন্য, উইথ মানে আপনার ইউনিট ট্রানজিস্টরের জন্য ফিক্স, ইউনিট ট্রানজিস্টরের জন্য লেন্থ হচ্ছে 2λ আর উইথ হচ্ছে 4λ। 4 lambda. ম্যাম এখানে যে 20 ফেমটোফ্যারাড আছে, এটা কি 20 ফেমটোফ্যারাডই থাকবে নাকি এটা কনভার্ট করতে হবে? কনভার্ট করতে হবে। আপনি যখন ডিলে বের করবেন তখন আপনার তো এটা যদি মানে ফেমটোতেই রাখেন তখন তো আপনার এখানে ইউনিট মিলাইতে পারবেন না, কনভার্ট করতে ম্যাম হবে। ওটা তাহলে ফ্যারাডে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফ্যারাডে নিয়ে আসতে হবে, রেজিস্টারটাকে ওহমে নিয়ে আসতে হবে। সেম টু থেকে ফ্যারাড নিয়ে আসলে 10 to the power minus 15, 15, right? হ্যাঁ 15।
আর কোনো কোয়েশ্চেন? কুইজের কোশ্চেন ইজি করেন ম্যাম। কুইজের কোয়েশ্চেন ইজি করে তো লাভ নাই, কুইজের কোয়েশ্চেন ইজি করলে তো পরে ফাইনালে গিয়ে পারবেন না। আমাদের কুইজ 3 মার্কস কবে দিবেন? কুইজ থ্রি আপনাদের